আমাদের সঙ্গে বিশিষ্ট সাংবাদিক বন্ধু ঋতব্রত আছেন, আর আমি আছি খানিকটা ওদের সঙ্গে সঙ্গত করবার জন্য। আমি সমস্ত যন্ত্রসঙ্গীত শিল্পী বন্ধুদের ডেকে নিচ্ছি। উত্তম দা, শিউলি এবং অনিরুদ্ধ তিনজনকে আসতে অনুরোধ জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে ঋতব্রত ভট্টাচার্য, আমাদের প্রখ্যাত সাংবাদিক, দীর্ঘদিনের পরিচিত মানুষ। প্রলয়ের সঙ্গেও তার সম্পর্ক ভারী সুন্দর। আর এখন যে কাজ আমরা দেখি, আমাদের ছোটবেলায় ছিল আমরা সভয়ে নয় নির্ভয়ে কাজ করতে শিখেছি। ঋতব্রত সেই সময়ের একজন সৈনিক, সে দায়িত্ব সে এখনও একইভাবে পালন করে চলেছে। আমরা শিল্পীদের বরণ পর্বে আছি। প্রলয় রুদ্র বন্দ্যোপাধ্যায়, তার গানের সাথে আমরা পরিচিত, বাকি কথাটা ওখানে মঞ্চে বসে বলবো। গানে কথায় আমরা আছি এই মুহূর্তে প্রলয় রুদ্র এবং ঋতব্রতের সঙ্গে। এবারে প্রলয়কে বরণ করে নেব উত্তরীয় পরিয়ে এবং তার হাতে স্মারক তুলে দিয়ে। একটা জোর হাততালি হোক। এখন ভালো মানুষ তো দূরস্থ, ভালো পরিবার আরও দূরের ব্যাপার হয়ে গেছে, কিন্তু তার মধ্যে যাদের পাই, যাদের দীর্ঘদিনের এই সম্পর্ক, এগুলো একদিন ইতিহাসেই থাকবে বোধহয়। এরা এরকমই ভালো থাকুক। আমিও কখন এদের পরিবারের হয়ে গেছি সেটা আর এখন জানি না, কিন্তু এই মেলবন্ধনটুকু আমাদের মধ্যে থাকুক, আমরা যেন ভালো কাজ করতে পারি। আপনারা জানেন গোটা শহর এই মুহূর্তে সত্যি ভিজে গিয়েছে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও মৃদু মন্দ। না, আমি আবহাওয়ার খবর বলছি না, আমি আসলে হৃদয়ের খবরটাই বলতে চাইছি। এই সময় যা হয় বাঙালির, এবং আমি প্রলয় রুদ্রদা, তাকে আমি অবশ্যই মধুমিতা দিয়ে আমি দুজনেই অনুরোধ করব, রবীন্দ্রনাথ দিয়ে শুরু হোক আজকের সন্ধ্যা। গানটা সবার অত্যন্ত পরিচিত, এমন একটি গান যেটা যুবক বয়সে মানুষ, যুবক বা যুবতী শুনলে একভাবে ভাবেন, আবার যিনি মৃত্যু পথযাত্রী আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে পৃথিবী থেকে চলে যেতে হবে, তার কাছেও সেই গানটা একই রকমভাবে রোমাঞ্চকর, দার্শনিক। আমি সেই গানটা দিয়েই আজকে সুন্দর সন্ধ্যাটা শুরু করার জন্য মধুমিতাদির অনুমতি নিয়ে প্রলয়দাকে বলবো সেই গানটা দিয়েই শুরু হোক আজকের সুন্দর সন্ধ্যা। জীবন মরণী সীমানা ছড়াই, বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। জীবন মরণী সীমানা ছড়াই, বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। জীবন মরণী সীমানা ছড়াই। এ মোর হৃদয়ে বিজন আকাশে তোমার মহাশয় আলোতে ঢাকাশে। এ মোর হৃদয়ে বিজন আকাশে
তোমারও মহাশয় আলোতে আকাশে গভীর কি আশা নিবিড় পুলকে তাহার পানে চায় দুবাহু বাড়ায় জীবন মরণে সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণে সীমানা ছাড়াই নীরব নিশীত চরণ নিছায় আধারকে শোভা দিয়েছে বিছায় আজি কোন গান নিখিল প্লাবিয়া তোমারও বিনা হতে আসিল না বিয়া আজি কোন গান নিখিল প্লাবিয়া তোমারও বিনা হতে আসিল না বিয়া ভুবন মিলে যায় সুরের রণনে গানের বেদনা যাই যে হারায় জীবন মরণে সীমানা ছাড়ায় প্রলয়ের গানে একটা মুগ্ধতা থাকে। আমার অভিজ্ঞতা 25 বছরেরও বেশি সময়, জানো তো। প্রথম নতুন বাংলা গান, তখন সুমন দা আসেননি। আমরা রেডিওতে ঘোষকের কাজ করতাম, চাকরি করতাম। প্রলয়, আমরা সব ক্যাজুয়াল অ্যানাউন্সার ছিলাম। সেই থেকে আলাপ, আর জানলাম যে ওর এর বাইরে গান করে। করতে করতে ওর গান তৈরি হলো, ওর নিজের লেখা, নিজের সুর। সে গান ক্যাসেট হিসেবে প্রথম প্রকাশিত হলো। তখন না বুঝতাম না যে নতুন গান কিভাবে প্রচার করতে হয়, প্রকাশ করতে হয়, বা কি গতি হতে পারে। কিন্তু আমি সুযোগ পেলেই সব জায়গাতেই প্রলয়ের এই কথাটা বলি, যে যেহেতু আমি জানি, খুব ব্যক্তিগতভাবে জানি বলে এই কথাটা বলবার সুযোগ পেলেই আমি বলি যে ও তো সেই সময় সেই সাহসটা করে ফেলেছিল। আর পরে কি হবে, কে শিল্পী আসবে, এটা তো সময় বলল, কিন্তু ও সেই সাহসটা করে ফেলেছিল নিজের সুরে গান লেখার এবং সুর করার এবং গাইবার। একটা নতুন ধারা এলো, কিন্তু ও একটু নীরবে থাকা শিল্পী, তাই ওর সবটা সেভাবে ও প্রকাশ করলো না, বা করে চলেছে। অবশ্যই আমরা ছোটবেলা থেকেই প্রলয়দাকে চিনি। প্রলয় রুদ্র এমন একজন ব্যক্তিত্ব, আজ থেকে অনেক বেশ 1 দশকেরও অনেক আগের কথা, তখন আমরাও ছাত্র। একজন গায়ক, একজন তরুণ, তার জন্য শিবদাস বন্দ্যোপাধ্যায় তার জন্য গান লিখে দিচ্ছেন। শিবদাস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গান লিখে দিচ্ছেন, শিবদাস বন্দ্যোপাধ্যায় গান লিখে দিচ্ছেন, কল্যাণ শেঠ বরাটের মতো ব্যক্তিত্ব তখন তার সুর করে দিচ্ছেন। আমি একটু বলবো, প্রলয়দা এই দিক থেকে বোধহয় প্রলয় রুদ্র খুব ভাগ্যবান। অবশ্যই। আসলে শিবদাসের সঙ্গে যখন প্রথম পরিচয় হলো, কল্যাণদার মাধ্যমেই বলা যায়, তো কল্যাণদার সঙ্গে আমার একটা পরিচয় হলো। তো তারপরে কল্যাণদা বললেন, তুই ওখানে যা, শিবদাসের থেকে গান নিয়ে আয়। তো গেলাম, গিয়ে আমার একটা অন্য অভিজ্ঞতা হলো। উনি বেশ গল্প করলেন, একদম অন্য ধরনের মানুষ,
এবং তারপরে তো নিয়মিত যাতায়াত আমার হয়েছিল। উনি ফোনে আমাকে ডেকে নিতেন, মাঝে মাঝে ডাকতেন, প্রলয় চলে এসো। এরকম হয়েছে উনি একটা গান ওনার মাথায় এসেছে, প্রলয় চলে এসো তুমি, বাঁশদ্রোণীতে থাকতেন উনি। তো আমি তো তার বাড়ি থেকে আমি সাঁতরাগাছি থাকি, এখনও থাকি। ওখান থেকে চলে গেলাম, গিয়ে বলো গানটা কি করা যায়, দুজন মিলে একটু বসো। এরকমও হয়েছে, গেছি। তো আমার সব থেকে বড় পাওয়া হচ্ছে ওনার বলেছিলেন যে ধূপকাঠি আমার প্রিয় জিনিস, সেই ধূপকাঠির উপর তোমাকে একটা গান দিলাম। সেই ধূপকাঠি নিয়ে একটা গান কল্যাণদা সুর করেছিলেন, আমার প্রথম অ্যালবামে হয়েছিল। আর এছাড়াও আর একটা গান দিয়েছিলেন আজকে এখন যেটা আমি গাইব, তোমায় আমি দেখেছিলাম বিনয় বাদল দীনেশ বাগে। এইসব মানুষের পাশে আসতে পেরেছি আমি ভাগ্যবান, আমি বলতে পারি। পুলকদার সঙ্গে আমার কথা হয়েছিল এবং পুলকদা আমাকে এরকম একটা অনুষ্ঠানে গান শুনে আমাকে বলেছেন তুমি এসো। তো আমি লেক গার্ডেন্সের বাড়িতে, উনি একদিন সকালবেলা, তখন খুবই সকাল, সবই পাখিরা ডাকছে এরকম অবস্থায় আমি গেছিলাম। তো ওখানে বসে উনি বলছেন এই যে চেয়ারটা আসে তুমি বসলে, এবার থেকে তোমার গানের দায়িত্ব আমি নিলাম। তো পুলকদা আমাকে বলেছিলেন আমার নেক্সট অ্যালবাম যেটা বেরোনোর কথা ছিল, হয়েছে পরে অবশ্য HMV থেকে, সেই অ্যালবামে পুলকদা বলেছিলেন সব কটা গান আমিই লিখব। এটা আমার বড় পাওয়া। সেদিন আমি কী যে শুনেছিলাম, মনে হয়েছিল কি শুনছি আমি। তো এবার থেকে তোমার দায়িত্ব আমি নিলাম। তো পুলকদার গান আমার গাওয়া হলো না, কিছুদিন পরই পুলকদা চলে গেলেন। যাই হোক, কিন্তু পুলকদাকে নিয়ে পরে একটা আমি গান গেয়েছিলাম। তো যাই হোক, এইসব ঘটনা মনে পড়ে যায়। প্রলয়দা, তুমি কি বেছে বেছে সবসময় সুরকারদেরই মাস্টারমশাই করেছো? আমি জিজ্ঞেস করছি স্ট্র্যাটেজি আছে নাকি, এটা কোনো টাফ টক নয়, কিন্তু একটু জিজ্ঞেস করে নিচ্ছি। প্রথম থেকেই এটা একটা আমার ইচ্ছে ছিল যে আমি একটা ক্রিয়েশন যাক, এটা অন্য একটা আনন্দ আছে নতুন কিছু তৈরি করার। তো সেইটার জন্য আমি বলতে পারো আর কি, আমি ওনাদের কাছে গান শিখেছি জাস্ট পদ্ধতিগুলো শেখার জন্য, টেকনিকগুলো শেখার জন্য, কীভাবে গান করা যায়, এইসব আর কি পেয়েছি প্রচুর। অবশ্যই প্রলয় রুদ্র সেরকম মানুষ যিনি একাধারে স্রষ্টা আবার গানও গান। আমরা অনেক সময় স্রষ্টাকে আমরা ভুলে যাই, মানে এরকমও অনেক সময় হয়েছে মান্নাদের গান অন্য কেউ গাইছেন, এখন লোকে বলছেন সেটা তার গান, তিনি লজ্জায় পড়ে যাচ্ছেন। তা যিনি স্রষ্টা এবং মধুমিতাদি, আমরা দেখছি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় লিরিক্স গানের সেগুলোই যেগুলো শোনার পর মনে হয় আরে এটা তো আমিও লিখতে পারতাম, আসলে পারতাম না। যেমন শিবদাস বন্দ্যোপাধ্যায়, দেখুন লিরিক্সটা কি সহজ সুন্দর, যেন মনে হয় আমরা সবাই লিখতে পারতাম। সবার সব কটা শব্দ যেন আমাদের চেনা, সব কটা চিত্রকল্প আমাদের জানা, অথচ আমরা লিখতে পারিনি। কি সুন্দর লিখেছেন। তোমায় আমি দেখেছিলামটা একটু বাড়াবাড়ি করে পড়ে ফেললাম। তোমায় আমি দেখেছিলাম বিনয় বাদল দীনেশ বাগে, সূর্য ডোবার একটু আগে। এবার এই গানটা শুনবো। তোমায় আমি দেখেছিলাম বিনয় বাদল দীনেশ বাগে, সূর্য ডোবা একটু আগে। তোমায় আমি দেখেছিলাম বিনয় বাদল দীনেশ বাগে, সূর্য ডোবা একটু আগে, সূর্য ডোবা একটু আগে, সূর্য ডোবা একটু আগে। তোমায় আমি দেখেছিলাম
বিনয়ে বাদল দিনেশ বাগে সূর্য ডোবা একটু আগে সূর্য ডোবা একটু আগে সূর্য ডোবা একটু আগে ক্লান্ত পায়ে চলছিলে পথ হাওয়ায় আঁচল উড়ছিল মুখের ওপর এলো মেলো চুলগুলো সব উড়ছিল লাগছিল বেশ ভালোই তোমার অরুণাভা অস্তর আগে সূর্য ডোবা একটু আগে সূর্য ডোবা একটু আগে সূর্য ডোবা একটু আগে তোমায় আমি দেখেছিলাম বিনয়ে বাদল দিনেশ বাগে সূর্য ডোবা একটু আগে সূর্য ডোবা একটু আগে সূর্য ডোবা একটু আগে কণ্ঠস্বরে চিনেছি গো তুমি তো সে দূরভাষিনী তোমায় দেখার আগে আমি কবিতা তো হায় লিখিনি আমি ছিলাম বেশ বিভোর হয়ে হারানো প্রেম আবার জাগে সূর্য ডোবা একটু আগে সূর্য ডোবা একটু আগে সূর্য ডোবা একটু আগে তোমায় আমি দেখেছিলাম বিনয়ে বাদল দিনেশ বাগে সূর্য ডোবা একটু আগে সূর্য ডোবা একটু আগে সূর্য ডোবা একটু আগে অসাধারণ। হ্যাঁ, ওর গলার রেন্ডিশনটা এমন যে কোনো গান ভালো লাগে, যে কোনো সময় ভালো লাগে। আরেকটা জিনিস যেটা তুমিও লক্ষ্য করবে, ও সবসময় খুব স্বাভাবিক। আমরা যেমন গান টান কিছু করতে আসবো, কত প্রস্তুতি একটা থাকেই, মানে এবার যাচ্ছি এরকম একটা কিছু, কিন্তু প্রলয় সবসময় খুব ক্যাজুয়াল। একটা সময় বাংলা গান, নতুন গানের জন্য আমাদের আমি গান গাইনি, কিন্তু আমাদের সঙ্গে পরিশ্রম করেছি অনেক। প্রলয় কবিতার গান নিয়ে মেতে উঠল, কবিতার গান করতে হবে। পঙ্কজ সাহা সুন্দর, তার কবিতা খুব ভালো লেখেন। আমরা দূরদর্শনের জন্য পঙ্কজদাকে চিনি, তার কবিতায় গান হয়ে গেল। এটা বোধহয় প্রলয় রুদ্রর একটা বৈশিষ্ট্য। প্রলয় রুদ্রদা যখনই ভালো কবিতা শুনেছে, বিশেষ করে যারা একটু ঘনিষ্ঠ, তখনই ভাবতে শুরু করে, সুর তার মাথায় বোধহয় ভাজতে শুরু করে। আমি এখানে একটা ছোট্ট শুধু প্রশ্ন করব। স্বয়ং সত্যজিৎ রায় বলেছেন, চিত্রনাট্য কখনো সুখপাঠ্য হতে পারে না, কারণ যে কোনো চলচ্চিত্রের চিত্রনাট্য আসলে একটা ব্লু প্রিন্ট। ঠিক সেরকম অনেকে বলেন যে কবিতা আর গানের লেখার মধ্যে তফাৎ রয়েছে। তার কারণ কবিতা স্বয়ং সম্পূর্ণ, সে নিজের মতো। একটা সৎ ভালো সুন্দর কবিতার একটা শব্দ এদিক ওদিক করতে পারবেন না, কারো ক্ষমতা নেই। আবার অন্যদিকে গানের ক্ষেত্রে যতক্ষণ না সুর পড়ছে,
সেই রকম গায়ক বা গায়িকার গলায় সেই গান যতক্ষণ না শুনছি সে শব্দগুলো জীবন্ত হয়ে ওঠে না। তা সত্ত্বেও কেন কবিতার প্রতি তোমার সবসময় এরকম একটা দরদ থাকে? ভালো কবিতা শুনলেই ভাবতে শুরু করো যে একটা সুর দিয়ে এটাকে ভাজলে কেমন হয়। শুভেন্দু মাইতি আমাকে বলেছিলেন, একবার শুভেন্দুদার বাড়িতে গেছিলাম। শুভেন্দুবাবু কাছের মানুষ, অনেক কিছু আছে ওনার বাড়িতে, গানের সম্ভার বলতে পারি। তো বলেছিলেন গান গাইতে গেলে বা গান লিখতে গেলে বা সুর করতে গেলে তোকে কবিতা বেশি পড়তে হবে। তো তারপর থেকে আমার সেটা মাথায় লাগে। এছাড়াও সবাই বলেছেন যে গানটা গাইতে গেলে কিংবা সুর করতে গেলে গানটা প্রচুর পড়তে হয়। পড়ে পড়ে যতক্ষণ না তুই বুঝছিস গানটা করবি না, তারপরে গানটা পড়তে পড়তে অটোমেটিক্যালি একটা সুর এসে যাবে দেখবি, সেটাই হচ্ছে গানের সুর। অবশ্যই সৌম্য মিত্রের সঙ্গে আমরা 13টা সন্ধে কাটিয়েছিলাম আকাশবাণীতে যখন ছিলাম, তোমরা জানো। ওনার কাছেও এরকম একটা কথা আমি শুনেছিলাম, এইগুলো থেকেই শিখেছি। বাহ। এবারে যে গানটা আমরা শুনতে যাব তার আগে একটু বলে রাখি, আমরা বাঙালিরা আন্তর্জাতিক স্বভাবতই, আর আমরা যদি একবার বিদেশে যাই তাহলে সারা জীবন আমাদের আশেপাশের লোককে যখনই সুযোগ পাবো আমরা শুনিয়ে দেবো আমরা বিদেশে গিয়েছিলাম, বিদেশে অমুক ছিল। বাংলাতে সেটা আমি এক যাযাবর হতে পারে ভূপেন হাজারিকা, বা যে গানটা প্রলয় রুদ্র গাইবেন এবার পঙ্কজ সাহা, পঙ্কজদার, এই গানগুলোতে বোঝা যায় যে এই গানগুলোতে আমাদের আন্তর্জাতিক মননটা আর তার সঙ্গে বাঙালিয়ানাটা কত মিলেমিশে একাকার হয়ে যায়। একদম। আমি কবিতাটাকে সুর করলাম, পঙ্কজদাই একটি অনুষ্ঠানে এখানে এসে আমাকে কবিতার বইটা দিয়েছিলেন, বলেছিল দেখো সুর করা যায় কিনা। হলো, দেখুন আপনাদের কেমন লাগে। বার্লিন থেকে তোমার জন্যে একটা কবিতার বই এনেছিলাম, রিও ডি জেনেরো থেকে এক গুচ্ছ ফুল। বার্লিন থেকে তোমার জন্যে একটা কবিতার বই এনেছিলাম, রিও ডি জেনেরো থেকে এক গুচ্ছ ফুল। নিশে তোমার ভিলার একলা হবার পথে এক টুকরো মেঘ যেন শুয়ে আছে, তার গায়ে উইপিং উইল গাছে ছায়ার আদর। বার্লিন থেকে তোমার জন্যে একটা কবিতার বই এনেছিলাম, রিও ডি জেনেরো থেকে এক গুচ্ছ ফুল। একটু দূরে তোমার বাগানে ঘরের আভাস, হয়তো তুমি অপেক্ষায় আসবো জানো। তোমাকে কখনো দেখিনি, মিলান থেকে প্রথম তুমি আমায় চিঠি লিখেছিলে, সে চিঠিতে ল্যাভেন্ডারের হালকা গন্ধ ছিল, আর ছিল হেমন্তের মেপল পাতার রং। তোমার চিঠির অক্ষরে বার্লিন থেকে তোমার জন্যে একটা কবিতার বই এনেছিলাম, রিও ডি জেনেরো থেকে এক গুচ্ছ ফুল, এক গুচ্ছ ফুল, এক গুচ্ছ ফুল। ভাষায় প্রকাশ করা যায় না। প্রলয়কে চিনি, সব কিছুতে খালি ভালো ভালো, এই শব্দটা তো বারবার বলা যায় না, কিন্তু গানটার যে সুর, গায়কী, গাইবার যে ধরন, একটা অন্য সুবাস এনে দিল। মনে পড়ে যায় অনেক কিছু।
বাংলা গান তো এইটুকু সময়ের নয়, অনেকটা সময়। এবং যদিও বৃষ্টি ভরা দিন, কিন্তু ঋতুব্রত মেঘ বড্ড আপন আমাদের। অবশ্যই। মেঘ করলে মন কেমন করে, মেঘ করলে মনটা একটু উদাস উদাস হয়, একটু প্রেমে পড়তেও ভালো লাগে, মন্দ লাগে না। এ এক বিষম বস্তু বাঙালিতে। বাঙালি জানে যে মেঘ করলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে যানজট হবে, যানজট হলে একটা প্যাচ প্যাচে সন্ধে হবে, তাও বাঙালি চায় মেঘ হোক। যেমন ভুক্তভোগী হব জেনেও কারোর চোখে চোখ পড়লে হঠাৎ কারোর উতলে ওঠে ভালোবাসা, ঠিক সেরকম এগুলো অবিরত চলবেই আমাদের জীবনে। আর এবারের গানটা এর পটভূমি ঠিক সেরকমই। হ্যাঁ, একদম। এই গানটা আমি রবীন্দ্রসদনেই প্রদীপ চট্টোপাধ্যায়, ও আমার গান লেখে, অনেক গান লিখেছে। ও হাঁটতে হাঁটতে গানটা দিয়েছিল, বলেছিল দেখো গানটা সুর করা যায় কিনা। তো পেয়ে মনে হলো এটা হ্যাঁ করা যেতেই পারে। তো আপনারা শুনুন আজকে। মেঘ করলে আমার, মেঘ করলে আমার তোকে ওরে ভীষণ মনে পড়ে। মেঘ করলে আমার তোকে ওরে ভীষণ মনে পড়ে। মেঘ করলে আমার তোকে ওরে ভীষণ মনে পড়ে। সেই যে আমার ছেলেবেলার নিশ্চিন্তি পুরে, ধানের শীষে যখন তখন বৃষ্টি ঝরে পড়ে। মেঘ করলে আমার তোকে ওরে ভীষণ মনে পড়ে। মেঘ করলে আমার তোকে ওরে ভীষণ মনে পড়ে। আকাশ, সেই যে বাতাস, সেই যে নদীর ঢেউ, কাছে ডেকে গল্প বলতো আর বলে না কেউ। সেই যে আকাশ, সেই যে বাতাস, সেই যে নদীর ঢেউ, কাছে ডেকে গল্প বলতো আর বলে না কেউ। সেই যে চাতক ডেকে ডেকে যেত উড়ে উড়ে। মেঘ করলে আমার তোকে ওরে ভীষণ মনে পড়ে। মেঘ করলে আমার তোকে ওরে ভীষণ মনে পড়ে। মেঘ করলে আমার তোকে ওরে ভীষণ মনে পড়ে। সেই যে ঘন নিঝুম দুপুর মেঘলা মনের মেলা, সেই যে ঘন নিঝুম দুপুর মেঘলা মনের মেলা, ছুট ছুট খেলার মাঠে চলতো কেবল খেলা। সেই যে হঠাৎ স্তব্ধ বিকেলে চমকে যেত ঝড়ে। মেঘ করলে আমার তোকে ওরে ভীষণ মনে পড়ে। মেঘ করলে আমার তোকে ওরে ভীষণ মনে পড়ে। মেঘ করলে আমার তোকে ওরে ভীষণ মনে পড়ে। মাঠের বুকের পরে কাশের আকুলতা, সেই যে মাঠের বুকের পরে কাশের আকুলতা, সেই যে দূরে রেলের বাঁশি দুর্গা অপুর কথা। সেই যে মাঠের বুকের পরে কাশের আকুলতা, সেই যে দূরে রেলের বাঁশি দুর্গা অপুর কথা। মন কেঁদেছে, মন হেসেছে, মনের অন্তপুরে। মেঘ করলে আমার তোকে ওরে ভীষণ মনে পড়ে। 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 আমি সবসময় দেখি, আমি জানি দিদি তুমিও বোধহয় একমত হবে, প্রলয় রুদ্র দা তার বিষয় নির্বাচনের কিন্তু একটা মানে অভিনবত্ব রয়েছে। এখন নয়, মানে আমরা ছোট থেকেই দেখছি। মানে আমি বয়স কমাচ্ছি না। আমার একটা জিনিস জানতে ইচ্ছে করছে, তোমার সঙ্গে প্রলয়ের দেখাটা কিরম ভাবে হয়েছে? আমি তখন সবে যুববাহিনীতে ঢুকেছি, ছোটবেলা থেকেই অকাল পক্ষ,
হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছে, কি আসবে, রেজাল্ট কি হবে জানি না। যুববাণীতে গিয়েছি, যুববাণীর ক্যান্টিনে গিয়ে আমি চা নিয়ে বসেছি। আশেপাশে সেরকম কাউকে দেখতে পাচ্ছি না যার উল্টো দিকে বসা যায়, খুব গম্ভীর টাইপের লোকজন। দেখলাম একজন উদাস একজন মানুষ বসে আছেন। আমি দেখলাম ওটাই বোধহয় নিরাপদ জায়গা। সেখান থেকেই আমাদের পরিচয়। তারপর সত্যি কথা বলতে গেলে কিভাবে পরিচয়, কিভাবে এত সুন্দর একটা আত্মীয়তা, তা আমরা নিজেরাই বোধহয় বলতে পারবো না। কারণ যখনই অনুষ্ঠানটার কোনো কথা হয়, প্রলয়ের সব কাজ আমি ফোনে আগে জেনে যাই। আর যখনই ওর গান গাইবার কথা হয় তখন বলে যে ঋতব্রতকে দেখবো, কখন ফাঁকা আছে সেই না না, অনুযায়ী এটা আমি প্রলয়দা আমাকে হলটা book ভালোবাসে, করবো। স্নেহ করে। না না, এটা আর তো আমি দরকার। জীবনে অন্য কারোর সঙ্গে গানের ব্যাপারে থাকি না, কারণ আমার গোফ আছে বলে অনেকে অসুরও ভাবতে পারে। আমি তো এরকম গান গাইতে পারি না, কিন্তু প্রলয়দা বললে নাও করতে পারি না। তার কারণ এটা ঠিক কথা, যখন মানুষ ধীরে ধীরে তৈরি হয় কোনো কিছু, আমি তৈরি হইনি, কিন্তু মানুষ তো তার পেশাগত জীবনে তৈরি হয়, তখন তো কেউ কোথাও পাত্তাও দিত না, প্রলয়দা দিত। প্রলয়দা চোখ বড় বড় করে শুনতো, তাহলে কি কাভার করলে, আচ্ছা ওখানে যাচ্ছ না, বা। সুতরাং মানে বলে না সমস্ত কাজের পেছনে নাকি কোনো রহস্যময়ী নারী টাড়ি থাকে, তোমার প্রলয় কিন্তু আমাদের প্রলয়দা ছিল। প্রলয়দা বলতো না, না, আসল করো। ঋতব্রত একটু বেশি বলে দিচ্ছে। আমি ঋতব্রত বা মধুমিতাদি, রেডিও আমাদের কাছে একটা পরিবারের মতো এখনো, তাই। তো সেটা অনেক কিছু পেয়েছি ওদের কাছ থেকে। না গো, তার যার জন্য সঙ্গে আরেকটা বিষয় একটু বলি, স্বার্থপরতাও মনে হতে পারে, সবার সঙ্গে সবারই মেল বন্ধনটা হয় না। মানে ও গাইছে, আমি সেই গান নিয়ে দৌড়চ্ছি, বা ও একটা অনুষ্ঠান করছি। একবার হয়েছিল আনন্দবাজারে বিজ্ঞাপন বেরিয়েছিল, সবার নাম, আমি সব মানে কর্মকর্তার মতো আর কি, ও অনেকটা সহযোগিতা করেছিল, ওর নামটাই বাদ গেছিল। আমার রাত্রে ঘুম হয় না, স্বাভাবিক, মানে অনেকে গাইছে, প্রলয়ের নামটা বাদ, কি হবে। আমি কি ওকে ফোন করে আগে থেকে ক্ষমা চাইবো? কারণ অত তো আর পয়সা নেই যাওয়ার বিজ্ঞাপন দেবো, নাকি আমি মাইক্রোফোনে দাঁড়িয়ে বলবো কি করি। অনেক কিছু ভেবে টেবে আমি বললাম যা হোক সামনাসামনি হোক, দূর থেকে না। এসে প্রলয় একটা তো ভুল হয়ে গেছে, খুব নর্মাল বলল, কি? আমি বললাম বিজ্ঞাপনে না তোমার নামটা কী করে বাদ চলে? বললো দেখলাম। এই একটা ছোট্ট কথা, এবং তারপরে তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে আমার বোঝাটা কমানোর জন্য আমি প্রথম দর্শকদের কাছে এটা বলবো। এবং ওর যে বলার স্বরটা দেখলাম, সেখানে ঘৃণা ছিল না, সেখানে কোনো তির্যক মনোভাব ছিল না। সেটা সেদিন লক্ষ্য করেছি। অন্য কেউ হলে আমাকে এপাশ ওপাশ করে দিত। এখন একটা ছবি এই ছাত্রীদের সঙ্গে যদি কারোর আগে পরে হয়, মানে একেবারে ফালা করে দেয় আর কি। কিন্তু ও শুধু একটা শব্দ বলেছিল, দেখলাম। সত্যি কথা বলতে গেলে আমরা যারা প্রলয় রুদ্রকে দেখেছি অনেক দিন ধরে, আমাদের মধ্যে অনেকের অবশ্য এটা কথাও হয় যে আমরা হয়তো আশা করেছিলাম প্রলয় রুদ্র আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে, কিন্তু প্রলয়দা তার নিজের মতো করে নিজের ইচ্ছে, নিজের স্বপ্ন, নিজের কাজ, নিজের সাধনা নিজে একা একা করে গেছে। এই নির্জন প্রিয় মানুষটা, তার ইচ্ছেগুলোও হয়তো কখনো কখনো বড় একা। একদম। হ্যাঁ, তার আগে আমার ইচ্ছেটা বড় একা আছেই। তার আগে আমার, আচ্ছা ও যখন বললো আমি ওইটাই বলে দিই। ও যেটা বললো আর বলার অপেক্ষায় থাকে না, গানটা শুনে যাক। আমার ইচ্ছেটা বড় একা, একা একা সে হাঁটে, আমার কল্পনার ফ্রেমে খোলা খোলা ফ্রেমে সে থাকে। আমার ইচ্ছেটা বড় একা, একা একা সে হাঁটে, আমার কল্পনার ফ্রেমে খোলা খোলা ফ্রেমে সে থাকে। আমার শ্যাওলা ধরা মন দেখে, শুকনো ভিজে চোখ দেখে, কি লিখে রাখে। আমার ইচ্ছেটা বড় একা,
একা একা সে হাঁটে। ইচ্ছে নদীর শেষে চিঠি, সেদিনই পড়ছো তুমি দেখি, দিশাহীন জল ছুট স্রোতে অনেক প্রশ্ন তুলে রেখে, শুধু আজ বেঁচে থাকা খেলা, মন খারাপের কাল বেলা, নেই ঘুম ঘুম নেই রাতে, ইচ্ছে নদী আজ থাকে, আমার ইচ্ছেটা বড় একা, একা একা সে হাঁটে, আমার কল্পনার প্রেমে খোলা, খোলা প্রেমে সে থাকে। আমার শ্যাওলা ধরা মন দেখে, শুকনো ভিজে চোখ দেখে, কি লেখে লিখে রাখে, আমার ইচ্ছেটা বড় একা, একা একা সে হাঁটে। শহরের রাজপথে দেখা, বলো না কেন তুমি একা, চাইছো রোদের কাছে যেতে, হৃদয়ে আগুন পেতে। শহরের রাজপথে দেখা, বলো না কেন তুমি একা, চাইছো রোদের কাছে যেতে, হৃদয়ে আগুন পেতে। অলস প্রহর শুধু গোনা, ইচ্ছে ডানা আনে মোনা, তুমি বুঝলে না তাকে, তোমার খবর যে রাখে, আমার ইচ্ছেটা বড় একা, একা একা সে হাঁটে, আমার কল্পনার প্রেমে খোলা, খোলা প্রেমে সে থাকে। আমার শ্যাওলা ধরা মন দেখে, শুকনো ভিজে চোখ লেখে, কি লেখে লিখে রাখে, আমার ইচ্ছেটা বড় একা, একা একা সে হাঁটে, খোলা প্রেমে সে থাকে, একা একা সে হাঁটে। কিছুটা কিন্তু গানের কথার মতো প্রলয় নিজে স্বভাবগতভাবেও তাই কমভাবে ছুটে বেড়ায়, কিন্তু ওর সাধনা গানটা ভালো হোক, কথাটা ভালো হোক, সুরটা ভালো হোক। আমরা পরের গানে যাই। হ্যাঁ, এটা হচ্ছে আমরা গান যখন লিখি বা সুর করি তখন মনে হয় অনেক করে একটা অবজেক্ট দেখলেও মনে এটা নিয়ে তো গান করা যায়। তো একটা টেবিলের সামনে বসেছিলাম, টেবিলে মনে হলো টেবিলটাতে তো আমরা অনেক কিছু লিখি, তো টেবিল তো অনেক কিছু সাক্ষী থাকে, সেই টেবিলটা নিয়ে একটা গান করা যাবে না। এবং তো আমি এই- গানটা এই লিখলাম। পরপর দুটো গান, অর্থাৎ অবশ্যই ইচ্ছে বড় একা এবং তারপর যে গানটা শুনতে যাব অগোছালো টেবিল, এই দুটো গানের কথা এবং সুর কিন্তু প্রলয় রুদ্র। সেরকমই একটা গান শোনা যাক। তোমার অগোছালো ওই টেবিলটাতে আমার অনেক কথা আজ ধুলোয় ঢাকা, তোমার ধুলো পড়া ওই ডায়েরিটাতে জানি আমার কথা আছে অনেক লেখা। দেখো তোমার জন্যে আজ টেবিলটা নীরবে কাঁদছে একা।
তোমার অগোছালো ওই টেবিলটাতে আমার অনেক কথা আজ ধুলোয় ঢাকা। তোমার ধুলো পড়া ওই ডায়েরিটাতে জানি আমার কথা আছে অনেক লেখা। দেখো তোমার জন্যে আজ টেবিলটা নীরবে কাঁদছে একা। দেখো তোমার জন্যে আজ টেবিলটা নীরবে কাঁদছে একা। পেন কালি ডায়েরির ব্যস্ত দিনে ইচ্ছের আবদার লেখা, অন্যায় দাবিদার কষ্টের ব্যাকরণ ধরে রাখে ডায়েরির পাতা। পেন কালি ডায়েরির ব্যস্ত দিনে ইচ্ছের আবদার লেখা, অন্যায় দাবিদার কষ্টের ব্যাকরণ ধরে রাখে ডায়েরির পাতা। চেয়ারের শির দাঁড়া কেড়ে নিল চাকরিটা, ভরে গেল ডায়েরির পাতা। কেউ কথা রাখেনি পরিচিত কবিতা, বলে দেয় কষ্টের কথা। আর দোষ জানি না, জানতেও চাই না, অলিন্দ পেয়েছিল ব্যথা। তবু তোমার জন্যে আজ ডায়েরির খোলা পাতা আছে ফাঁকা। তোমার অগোছালো ওই টেবিলটাতে আমার অনেক কথা আজ ধুলোয় ঢাকা। তোমার ধুলো পড়া ওই ডায়েরিটাতে জানি আমার কথা আছে অনেক লেখা। দেখো তোমার জন্যে আজ টেবিলটা নীরবে কাঁদছে একা। শঙ্কের দুর্গে জমে থাকা সন্ধ্যা লিখে রাখে ডায়েরির পাতা। পৃথিবীর যাবতীয় ইচ্ছে পাহাড়ে শুধু তুমি উঠেছিলে একা। মঞ্চের পিছনে চিরকাল একা থেকে ডিজিটাল জীবনকে দেখা। বিকাশর ছবি দেখে আমাকে মনে রেখে লিখেছিলে ডায়েরির পাতা। দেখো তোমার জন্যে আজ ডায়েরির খোলা পাতা আছে ফাঁকা। তোমার অগোছালো ওই টেবিলটাতে আমার অনেক কথা আজ ধুলোয় ঢাকা। তোমার ধুলো পড়া ওই ডায়েরিটাতে জানি আমার কথা আছে অনেক লেখা। দেখো তোমার জন্যে আজ ডায়েরির খোলা পাতা আছে ফাঁকা। দেখো তোমার জন্যে আজ ডায়েরির খোলা পাতা আছে ফাঁকা। দেখো তোমার জন্যে আজ। অসাধারণ প্রত্যেকটা কথা এবং গান, গানের কথা এবং সুর কিন্তু প্রলয় রুদ্র। এবার আমরা ধীরে ধীরে শেষের দিকে যাচ্ছি। আমি শুধু ছোট্ট করে একবার জিজ্ঞেস করে নিই, পুজোয় গান, একটা পুজোয় গান ব্যাপার ছিল। এটা এই প্রসঙ্গটা খুব সুন্দর। আমি একটু কিছু বলবো, তুমি আগে না বলো। না অবশ্যই এটা বলো না। না, পুজোর গান এবং একটা পরীক্ষা নিরীক্ষা কিন্তু অবিরত প্রলয় রুদ্র করে চলেছেন। সেটা হচ্ছে তিনি কিন্তু মেলোডি অর্থাৎ সুরকে এবং বাঙালিয়ানা আমাদের সেই ফেলে আসা পুরনো মদ নতুন বোতলে একটা পরিবেশন করছেন। তার অভিনবত্ব এটাই, সেটা পুরনোকে অনুকরণ করে নয়, নিজের সৃষ্টিকে, নিজের নান্দনিক সৃজনশীল
মনোভাবকে একেবারে চাগিয়ে তুলে তিনি পুরনো গানের সেই আমেজটা আনছেন, কিন্তু নতুনভাবে। কিন্তু দুর্ভাগ্য বিষয় বা সৌভাগ্যের বিষয়, প্রলয় রুদ্র নিজে গাইছেন না, তিনি বেছে নিচ্ছেন নতুন সব তারকাদের, তাই তো প্রলয়? হ্যাঁ, একদম। এই ঠিক আমি, এই কথাটাই বলবার ছিল। ওর সুরে, কথায় অরিত্র দাশগুপ্ত, ঐতিহ্য, এবং আমি যেহেতু এখনও আকাশবাণীতে যুক্ত আছি FM এর সাথে, এখন তো সব কম্পিউটারাইজড, অনেক গান সেখানে পাই এবং শোনানোর সুযোগ ঘটে আর কি। চলো প্রলয়ের কথা। হ্যাঁ, যেটা বলছিলাম যে অরিত্র দাশগুপ্ত এই মুহূর্তে এখন যারা গান গাইছে, নতুন যারা উঠছে, অরিত্র তাদের মধ্যে একজন। তো আমি যদিও মান্নাদের গান গাই না, কিন্তু ওর গলাটা শুনে আমার মনে হয়েছিল কোথায় যেন একটা ওই রকম গান যদি করা যায়, অরিত্র কীরকম গাইবে দেখা যাক। তো এবছর পুজোয় 2টো গান অরিত্র গাইছে আমার সুরে। গানগুলো আমাদের রেকর্ডিং হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই বেরোচ্ছে, অ্যাঞ্জেল থেকে বেরোবে। অরিত্র গেয়েছেও দারুণ। আমার শুধু একটাই কথা, আপনারা আমাদের নতুন গান শুনুন, তাহলেই আমরা আমাদের জায়গাটা একটু বাড়বে এবং আমরা এগিয়ে যেতে পারবো। আর আমি চাই মেলোডি গানটাই থাকুক, এবং মেলোডি গান এখনও আছে, আগামী দিনও থাকবে। অরিত্র নিজেও খুব বারবার ও ব্যস্ত ছিল, আমি বলেছিলাম দেখো তুমি না পারলে আমাদের রেকর্ডিং ডেটটা একটু সমস্যা ছিল, আমি অন্য কাউকে দিয়ে, ও আমাকে বারবার বলেছে না প্রলয় আপনি আমাকে দিয়ে করাবেন। তো এই যে ইচ্ছেটা ওর বা একান্ত চাওয়াটা ওর এসেছে, তখনই আমার মনে হচ্ছে কাজটা হয়তো কিছুটা ঠিক করতে পারছি, এবং ওদের ইচ্ছের সঙ্গে আমার কোথাও একটা যেন মেলবন্ধন ঘটছে। সেই এনার্জিতেই কাজ করা। আর আপনারা আমাদের এনার্জি, আপনারা আমাদের সব। আপনারা যদি গানটা নেন, গানটা থাকবে, না নিলে গানটা থাকবে না। এখন গানটা তৈরি করাটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমার শিক্ষক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, উনি আমাকে মৃত্যুর কিছুদিন আগে, আমি জানতাম না এটা হবে, কিন্তু তো সেটাই যে হয়ে গেল, আমার খারাপ লাগলো পরে। তো আমি ওনাকে একটা গান দিতে পারিনি, উনি আমায় চেয়েছিলেন, কিন্তু আমাকে বলে গেছিলেন তুমি মেলোডি গানের মধ্যেই থাকো, মেলোডি গানটাই তুমি সুর করে যাও, আমি চাই তুমি ওই গানের মধ্যেই থাকবে, অন্য কোনো জায়গাতে সরবে না। তো চেষ্টা করে যাচ্ছি, জানি না কতটা পারছি। আমার একটা ব্যাপার ভালো লাগছে, আপনারা এতক্ষণ আমাকে হজম করছেন। কোনো গানগুলি আপনাদের চেনা নেই, কিন্তু আপনারা এই যে আমাকে সহ্য করছেন এতক্ষণ ধরে, এটা আমার ভালো লাগছে। তো সেই আগ্রহ নিয়ে আমার লাস্ট গান, আমার শেষ গান আমি গাইব। এটা আমার ইচ্ছের গান। মাস্টার শ্রাবণ বেরিয়ে গেল, কিন্তু বৃষ্টি তো আছে, তো বৃষ্টি নিয়ে একটা গান। কোনো এক শ্রাবণে বৃষ্টি ভেজা দিনে তোকে দেখে আমি ছবি আঁকলাম, আবার তোকে আমি দেখলাম। কোনো এক শ্রাবণে বৃষ্টি ভেজা দিনে তোকে দেখে আমি ছবি আঁকলাম, আবার তোকে আমি দেখলাম। কোনো এক শ্রাবণে কত স্মৃতি ছবি হলো, কত কথা মনে এলো, বৃষ্টি ভেজা সেই শ্রাবণে। কত যাওয়া চেয়ে থাকা, কত কথা বলা, সব কিছু তুলি দিয়ে আঁকলাম, আবার তোকে আমি দেখলাম। কোনো এক শ্রাবণে
সূর্য অস্ত গেল, সন্ধে ঘনিয়ে এলো, সূর্য অস্ত গেল, তোর ছবি আজও শেষ হলো না। তোকে নিয়ে ছবি আঁকা, কবিতাতে তোকে দেখা, তোর ছবি স্মৃতিতেই রাখলাম। আবার তোকে আমি দেখলাম কোনো এক শ্রাবণে, বৃষ্টি ভেজা দিনে। তোকে দেখে আমি ছবি আঁকলাম, আবার তোকে আমি দেখলাম, আবার তোকে আমি দেখলাম, আবার তোকে আমি দেখলাম। এমনি করে প্রলয় গানে থাকুক, ঋতব্রত ওর পাশে থাকুক, আর আমি ওদের সাথে থাকি। সকলে খুব ভালো থাকবেন।